কবে যে কোথায় কি যে হলো ভুল। কিছুটা ইস্টবেঙ্গল নিয়ে, মানে অনেকটা ইস্টবেঙ্গল নিয়ে আর কিছুটা ডাক্তারদের নিয়ে আলোচনা করব। তো গতকাল থেকে দেখছি ইস্টবেঙ্গল কলকাতা ফুটবল লিগের ম্যাচ ড্র করার পর, খুব বিচ্ছিরিভাবে ড্র করার পর, মানে ক্লাব কর্তা থেকে শুরু করে তারা পরোক্ষভাবে মিডিয়ার মাধ্যমে বা যে কোচবিনও এবং প্রচুর ফ্যান তারা ভীষণই নিন্দে করছে কুয়াদ্রাতকে। এবং গতকাল বাংলা বাজারে এই অনিকেত চট্টোপাধ্যায়ের একটা যে টক শো করে রাত্রিবেলা, সেখানে ওই প্রসূন আচার্য এসেছিলেন আবার, যে সাংবাদিক, ভীষণ অভিজ্ঞ এবং রসিক মানুষ, এবং তার সাথে আরেকজন ডাক্তারবাবুও এসেছিলেন, অভিজ্ঞ একজন ডাক্তারবাবু। তারা যেইভাবে মানে পুরো ডাক্তারদের যে বিভিন্ন স্ক্যাম রয়েছে, সে 36 ঘন্টা থেকে শুরু করে যে প্রচুর তারা স্ক্যাম, মানে সরকারি চাকরি করছে হাসপাতালে এবং দিনে দুপুরে যখন তখন বেরিয়ে যাচ্ছে গিয়ে প্রাইভেটে সব কনসালটেশন করে আসছে, প্রচুর কামাচ্ছে, আসল কাজে মন নেই। তো এটা দেখে মনে হচ্ছে কিছু একটা ভুল হয়ে গেল, ডাক্তারদের কিছু একটা ভুল হয়ে গেল। এবং দেখতে পাচ্ছি এখন প্রচুর মানুষ দাবি দাওয়া করছে যে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা থ্রেট একটা ভয় দেখিয়ে তারা আর একটা থ্রেট আনার চেষ্টা করছে, মানে থ্রেট দেওয়ার চেষ্টা করছে। তো যাকগে, ডাক্তারদের বিষয়টা হয়তো প্রথমে একটু ধরবো, যেটা এই যে ব্ল্যাকমেল করছে ডাক্তাররা, বেসিক্যালি এটা ব্ল্যাকমেলই। তো ব্ল্যাকমেলটাকে কখনো প্রশ্রয় দেওয়া উচিত নয়। হয়তো সাময়িকভাবে দিতে বাধ্য হলো রাজ্য সরকার, কিন্তু আমার মতে এটাকে কিন্তু একটু সিরিয়াসলি নেওয়া উচিত। এবং আমি জানি ব্যক্তিগতভাবে এই ব্ল্যাকমেলটা কিন্তু একটা মানসিক রোগ। যে একবার জীবনে ব্ল্যাকমেলের স্বাদ পেয়েছে, কিন্তু সারা জীবন যখন তখন ব্ল্যাকমেল করতে পারে। তো আমি চাইবো, মানে এটা যদি খুবই হয়, আমি এটা ব্যক্তিগতভাবে আমার একটা, বলতে পারেন একটা চাহিদা বা দাবি বা আকাঙ্ক্ষা, যে এই সমস্ত ডাক্তার, মানে যারা জুনিয়র বা কিছু সিনিয়র ডাক্তারও আছে, যারা এই ব্ল্যাকমেলটা করেছিল সাধারণ গরিব মানুষের জীবনকে বাজি রেখে, তাদেরকে কিন্তু সরকারি ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়া উচিত এক এক করে। যারা স্টুডেন্ট তারা শেষ করুক তাদের পড়াশোনা, তাদের সার্টিফিকেট দিয়ে দেওয়া হোক, কিন্তু তাদেরকে যেন অদূর ভবিষ্যতে এই সরকারি ব্যবস্থায় না দেখা যায়। এবং যা যা করণীয় করুক, প্রচুর ভালো কাজ করাই যায়। আর কথায় কথায় ইউপি, বিহার, হরিয়ানা, গুজরাট এদের সঙ্গে তুলনা করে লাভ নেই। এরা অনেক পিছিয়ে, মানে এরা পঞ্চম ষষ্ঠ বিশ্ব বলা যায়, মানে তৃতীয় বিশ্বের থেকে অনেক পিছিয়ে। এদের সঙ্গে তুলনা করে লাভ নেই, অনেক কিছু করা যায়। কালকে যে ডাক্তারবাবু এসেছিলেন উনি বলছিলেন যে আহ, ওনারা যখন 83 আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তখন কি অবস্থা ছিল, মানে থ্রেটটা যে তখন কত ভয়াবহ ছিল এবং কি নোংরা ভাবে ছিল, সেগুলো উনি বলেছেন। আপনারা শুনে নেবেন, আমি আর এখানে রিপিট করছি না। ভালো টক শো হয়েছে, আমি শুনি, মানে অনিকেতের এই টক শোটা আমি শুনি, লাইভ না হলেও হয়ে যাওয়ার পর শুনি। আর ব্ল্যাকমেল নিয়ে বলবো, আমার ব্যক্তিগত জীবনেও ছিল। যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম, একটা বড় একটা কোম্পানিতে একটা বড় টিমের একটা দায়িত্বে ছিলাম। তো সেখানে ওরকম হয়েছিল একদিন, হঠাৎ করে সকালে গিয়ে দেখি আমাদের একটা প্রজেক্ট ছিল, তার কিছু ডেডলাইন ছিল, এক সপ্তাহের মধ্যে মেজর ডেডলাইন ছিল। দুটো ছেলে তারা, মানে আমি একটু প্রজেক্টটা একটু বাদে টেক ওভার করেছিলাম, কারণ প্রজেক্টটা আমি কোম্পানিটা জয়েন করার আগে, তার আগে আমি আহ, অন্য একটা দেশে ছিলাম, সেখান থেকে ওখানে গিয়েছিলাম। তো আমি যখন জয়েন করেছিলাম তার 1-1.5 মাস আগে প্রজেক্টটা শুরু হয়ে গিয়েছিল। তারপর আমাকে প্রজেক্টটা ঠিকঠাক এগোচ্ছিল না, তো আমাকে বললো তুমি এই প্রজেক্টটা পুরোটা মানে দায়িত্ব নাও। চলছিল, তো হঠাৎ করে একদিন সকালে গেছি, দেখি দুটো প্রজেক্ট লিড তারা হঠাৎ করে বিদ্রোহ করেছে, মানে এরকম, মানে জুনিয়র ডাক্তারদের মতন বয়কট। তো অবশ্যই ব্যাপারটা তো আর মানুষের জীবন নিয়ে না, তো ব্যাপারটা হ্যান্ডেল করা অতটা কঠিন ছিল না আমার পক্ষে। তো তাদের কি দাবি, তাদের বলছি তাদেরকে অবিলম্বে তাদের প্রমোশন দিতে হবে। মানে যে কোম্পানিতে তখন চাকরি করতাম তাদের দুটো প্রমোশনের সাইকেল ছিল, একটা মেজর সাইকেল ছিল বছরে একবার, আর একটা একটা 6 মাস বাদে আরেকটা ছিল, সেখানে কিছু কিছু হতো, মানে ম্যাক্সিমাম জেনারেলি বছরে একবার হতো। একটা সেকেন্ড অপশানও ছিল। তো সেইটা মানে কোনো অপশানেরই ধারে কাছে ছিল না। ওদের দাবি হচ্ছে আমাদের এই মুহূর্তে দিতে হবে, নয়তো আমরা কাজ করবো না, মানে পেঞ্চ ডাউনের মতো। জাস্ট একটাই ওদের,
নাকি মাইনে খুব কম, মানে ওরা অলরেডি ছিল, মানে আমি নিজেই তো কোম্পানিটাতে 1 মাস আগে জয়েন করেছিলাম, মানে ওরা আমাদের থেকে অনেক পুরনো যারা ছিল, ওই দুটো ছেলে হচ্ছে প্রমোশন দিতে হবে না তো কাজ করব না। তো আমি দেখলাম এই ধরনের অ্যাটিটিউড যাদের, তাদের বেশি বাবা বাছা করা মুশকিল, মানে করছিলাম আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছিলাম যে যখনই শুরু হবে মানে প্রমোশন সাইকেল, তো আমি তোমাদের কথাটা রেকমেন্ড করব হায়ার ম্যানেজমেন্টকে। বলছে না, আমাদেরকে আজকেই দিতে হবে, গ্যারান্টি দিতে হবে। এই যে এরকম কী সব হালদার ফালদার কী সব ছেলে আছে না, এই কোথায় এইট হয়েছে, ওরকম অনেক বিনোদ কামলি এসছে গেছে, হ্যাঁ, যে দিতেই হবে, এখনই দিতে হবে, না তো কাজ করব না। তো তারপর আমি দেখলাম ওদের বয়সী বা ওদের থেকে কম বয়সী বেশ কিছু ছেলে আছে, দক্ষিণী ছেলে, কেরালায় কিছু। তো ওরা একটুখানি মানে টিম লিড ছিল না, ওরা ওই টিমে কাজ করছিল, টিম মেম্বার ছিল, কিন্তু ছেলেগুলোর মধ্যে প্রতিভা ছিল, আমি দেখেছিলাম। তো আমি তারপর ওদের কয়েকজনকে দায়িত্ব দিয়ে দিলাম, আর ওই দুজনকে সরিয়ে দিলাম। তারপর আমি নিজে নিজে কখনো ওদেরকে বাড়িতে ডাকলাম, নিজে কখনো এক্সট্রা থাকলাম করে, তারপর কাজটা নামলো, আর ওদেরকে পুরো বসিয়ে রেখে দিলাম। তো এক এক সপ্তাহ গেছে, 2 সপ্তাহ গেছে, 3 সপ্তাহ গেছে, তারপর ওরা এসে বলছে আমাদের কাজ দাও। আমি বললাম না, তুমি বসে থাকো, তোমার মাইন্ডে পাচ্ছ, বসে থাকো। এখন আমি একটা নতুন সেট আপ তৈরি করেছি, কিছু নতুন লিড তৈরি করেছি, আমার পক্ষে সম্ভব নয় এখন আবার চেঞ্জ করা। তারপর ওদেরকে আমি কাজ দিইনি, ওরা বসেছিল 1 মাস 2 মাস বসছিল। তারপর পারফরমেন্স রিভিউ হলো, বা একজনকে বোধহয় অন্য প্রজেক্টে পাঠিয়ে দেওয়া হলো, আরেকজনকে মানে জানি না, মানে বেঞ্চে চলে গিয়েছিল। তো এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে, সরকারের মাথায় রাখা উচিত। যারা একবার ব্ল্যাকমেল করে তারা কিন্তু যখন ইচ্ছে ব্ল্যাকমেল করতে, মানে এই নোংরা ব্ল্যাকমেলটা। তো যাক, এবার ডাক্তারদের থেকে আমি একটুখানি আসি, ফুটবলের বিষয়ে আসি এবার। যারা শুধু ডাক্তারের বিষয়ে আগ্রহী ছিলেন তারা ড্রপ আউট করতে পারেন, কারণ এবার আমি শুধু ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা করব। বেসিক্যালি ইস্টবেঙ্গল বিনো কোয়াদ্রাত এদের নিয়ে আলোচনা করব। তো এই যে এই যে কথাটা একটা শুরুতে বলুন কবে যে কোথায়, কাল থেকে একটা গান শুনছিলাম, বহু পুরোনো গান, আপনারা শুনেছেন নিশ্চয়ই। তো গানটা একটু মুডটা একটু চেঞ্জ করি, ডাকতে ডাকতে তারপরে মাথা টাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। বহু পুরনো মিঠুনের একটা সিনেমা ত্রয়ী, গানটা হচ্ছে এরকম, শুনে না থাকলে শুনে নেবেন, খুব ভালো গান। কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়ায় হেরে গেলাম, বেহিসাবি মন রাখেনি হিসাব, কি দিয়েছি আর কি যে পেলাম, কবে যে কোথায় কি যে হলো ভুল। এখন মানে এই নিত্যুদের বোধহয় একটা বোধোদয় হচ্ছে যে একটা বিশাল ভুল হয়ে গেছে কোয়াদ্রাতকে এনে। আমি তো বহু আগেই বলেছিলাম, মুশকিল হচ্ছে ম্যাক্সিমাম ইস্টবেঙ্গল ফ্যানের এই নিতুদের নিয়েই বলবো, এদের মানে না চোর পালালে এদের বুদ্ধিটা বাড়ে, মানে এদের মেধাটা এতটাই নিম্নমানের যে এরা আগে থেকে কিছু উপলব্ধি করতে পারে না। যেমন এই বেশ কয়েকদিন ধরে দেখছিলাম বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান আর মিডিয়া আর যারা টিভিতে কমেন্ট্রি করছে, তারা মানে দাবি করছে হীরা মণ্ডলকে নিতে হবে, হীরা মণ্ডলকে আইএসএলে নিতে হবে, মানে জোর জোর দাবি বলছে। আবার একটা আছে কি সৌমিত্র না কি যেন নাম, সে খুবই মাঝারি মানের প্লেয়ার ছিল মোহনবাগানে যখন খেলতো, সে আবার ইংরাজিতে কথা বলে, মোস্ট ইমপ্রুভ প্লেয়ার, মোস্ট ইমপ্রুভ, এর মানে বিশাল বিশাল কথা হচ্ছে। হীরা মণ্ডল মোস্ট ইমপ্রুভ, খালি অ্যাটাক করছে, ইজ অ্যাটাকিং, মানে আমাদের মধ্যে একটা ব্যাপার আছে বাঙালিদের মধ্যে, মানে যখন আমরা নিজেদের কথা নিজেরাই বিশ্বাস করি না তখন জাম্প করে ইংরাজিতে চলে যাই, মানে হীরা ভালো বললে মনে হচ্ছে ব্যাপারটা ঠিক, এবার গ্রহণযোগ্য হচ্ছে না, হিয়ার ইজ পারফেক্ট, হীরা হীরা এরকম করে যে মোস্ট ইমপ্রুভ প্লেয়ার, মোস্ট অ্যাটাকিং প্লেয়ার বলে যাচ্ছে। আর বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান এবং মিডিয়া, মানে যারা মানে প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ডিজিটাল মিডিয়া, এক্সট্রা টাইম তো লিখেই দিল জাস্টিস ফর হীরা। তো আমি কিন্তু মানে কলকাতা ফুটবল লিগে শুরু থেকেই বলেছিলাম, শুধু আমি না, আমার চ্যাট ফোরামে বেশ কিছু অল্প সংখ্যক, খুবই অল্প সংখ্যক ইস্টবেঙ্গল ফ্যানও বলেছিল হীরার যে অবস্থা, মানে শারীরিক যে অবস্থা, যে খেলার যে অবস্থা, তাতে করে ওই ছোটোখাটো টিমের বিরুদ্ধে কলকাতা ফুটবল লিগে চলে যায়, তার বেশি কিছু নয়। সুতরাং আপনারা দেখলেন কালকে মোহামেডানের টিমটা মানে কী করছিল, ওর খুব প্রেস করছিল, মানে আপনি বল ধরলে আপনাকে ছেঁকে ধরছিল। তো ওই প্রেসিংয়ে হীরারা দিশেহারা হয়ে গেছে, শুধু হীরা না, মানে বিষ্ণু আমন, মানে
এরা কী করবে ভেবে পাচ্ছিল না। অনেকে তার মধ্যে ছিল, সঞ্জীব ঘোষও তো ছিল, রাইট ব্যাক ছেলেটা উল্টোপাল্টা পাস করছে, মানে মানে এত চাপে পড়ে গেছে, মানে প্রেস করছে, তো ঠিক করে উঠতে পারছে না। তো এখানে কিন্তু যেটা আমি বারবার বলেছি, মানে প্রায় ১.৫ বছর আগে বলেছি, আবারও বলছি, আমি যখন বলি যে আমি বলেছি, তার মানে শুধু এই নয় যে আমি বলেছি, আমি ছাড়াও অল্প সংখ্যক কিছু ইস্টবেঙ্গল ফ্যানও আমার চ্যাট ফোরামে বলেছে। তাই বারবার লিগ্যাল খাতিরে ওরা বলতে পারবে না আমিও এবং তারা, এরকম না। আমি যখন আমি বলছি আমি, মানে ধরে নেবেন আরও কিছু অল্প সংখ্যক, মানে এমন নয় যে গোটা ইস্টবেঙ্গল ফ্র্যাটার্নিটির মধ্যে শুধু আমি বলেছি, ঠিক আছে? তো এই যে যেইভাবে এরা দুটো কোচকে চয়ন করেছিল, কুয়াদ্রাত, প্রথমত কুয়াদ্রাত দেশের বাইরে, মানে ভারতের বাইরে কোনোদিন কোচিং করায়নি, ঠিক আছে? তো এইটা আপনি যদি ওর ইতিহাসটা দেখতেন, বুঝতেন, মানে ইটস আ ব্যাড চয়েস, মানে খুবই খারাপ একটা কোচ চয়ন করেছিল নিতুরা। এইটা নিয়ে আগে অনেকবার বলেছি, আর তাই রিপিট করলাম না। আর বিনোর ক্ষেত্রেও বলছি, বিনো কিন্তু কোনোদিন ডেভেলপমেন্টে কাজ করেনি, সেই অর্থে কাজ করেনি। ও হয়তো সিনিয়র টিমে কাজ করেছে, হয়তো গিয়ে কিছু জুনিয়র কাজ খেলছে, ও গো ওকে 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 বলে চলে এসছে। বেসিক্যালি ও কিন্তু সেই অর্থে জুনিয়র লেভেলে কোনো কাজ করেনি। এবং দেখলেন এখন বিনো কেন পরস্পর বিরোধী কথাবার্তা বলছে। বিনো কালকে ম্যাচে এসে যখন সবাই চেপে ধরেছে যে আমন তো পা থেকে বলই ছাড়ছে না, অত্যাধিক ড্রিবল করছে, তখন বিনো দুম করে বলে দিল যে আমার নাকি ওভার কনফিডেন্সে ভুগছে, ও নাকি আইএসএলে এত ট্রেনিং করছে। আপনারা দেখতে পাবেন, আমি শেয়ার করেছি, এবং এক্সট্রা টাইমের যে মানে ভিডিওগুলো ওর মধ্যেই ওটা পাবেন, এবং অনেকেরই রেস স্পোর্টসে পাবেন। তো সেখানে ও বলছে যে আমার নাকি এত আইএসএল ট্রেনিং করেছে যে ও নাকি ওভার কনফিডেন্ট হয়ে গেছে, তাই নাকি ও বল ছাড়ছে না পা থেকে। এবং তার ঠিক ১ সপ্তাহ আগে একটা কলকাতা ফুটবল লিগের ম্যাচে, তখন ইস্টবেঙ্গলের বড় ব্যবধানে জিতেছে, খুব সম্ভবত ওটা সুরুচির সাথে ছিল। তারপর বিনোকে ওরকম একটা প্রশ্ন করা হয়েছিল, বিনো তখন খুব গদগদ হয়ে বলেছিল, এই আমান জিসিনদের আমি তো ড্রিবলিং করতে শিখিয়েছি, আমি এখন ওদের ড্রিবলিং করতে না করি কী করে? এখন তুমি যদি মেসিকে বলো, এগুলো আমি না, মানে বিনো এক্স্যাক্ট বলেছে, মানে মেসির কথা উল্লেখ করে, যে মেসিকে কেউ যদি বলে ড্রিবল না করতে, তাহলে ব্যাপারটা ওরকম হয়ে যায়। মানে আমান জেসিনদের আমি বলেছি যত ইচ্ছে ড্রিবল করো, পা থেকে বলটা বেরিয়ে গেলে তখন গিয়ে বলটা আবার স্ন্যাচ করে নিও। ও নিজে এটা বলেছে, এবং কিন্তু অ্যাকচুয়াল ঘটনা হলো যে ও যাই বলে থাকুক, ও গতকাল যাই বলুক বা ১ সপ্তাহ আগে যাই থাকুক, যখন ও এদেরকে নিয়ে এসেছিল, আমাদের জেসিনদের নিয়ে এসেছিল, তখন কিন্তু কলকাতা ফুটবল লিগে আরএফডিএলে, মানে কলকাতা ফুটবল লিগ না, আরএফডিএলে ম্যাচগুলো আমি দেখেছিলাম, তখন নৈহাটি, ব্যারাকপুরে, কল্যাণীতে দেখেছিলাম। এবং তখন প্রায় আজ থেকে ১.৫ বছর আগে, ১.৫-২ বছর আগে আমি কিন্তু বলেছিলাম যে এই প্লেয়ারগুলো, মানে বল কখন ধরতে হবে, ছাড়তে হবে, বেসিক এডুকেশনটুকু এদের নেই, মানে কখন ধরবো কখন ছাড়বো এই বোধ বুদ্ধি এদের নেই। মানে এটা হচ্ছে বেসিক স্কিল অফ ফুটবল, এই সেন্সটাই এদের নেই। এবং বিনোরানা প্রায় 100% ছেলের এটা নেই। সে মুশারফ থেকে শুরু করে যত আশিক ফাশিক যত নিয়ে এসছে, তাদের ১ টাকারও নেই। এবং মজার ব্যাপার হলো, বিনো কাল অদ্ভুত, মানে জানি না, মানে কোথায় বুদ্ধিটা রেখে এসেছিল, কালকে মানে বলছে গদগদ হয়ে যে আমি কেরালা থেকে যাদের নিয়ে এসেছি, তারা এই জন্য আমার এক ডাকে চলে এসেছে যে এখানে এলেই প্রমোশন, ইস্টবেঙ্গলে এলেই এরা মানে মানে ভুরি ভুরি এদের জন্য প্রমোশন রয়েছে, কিন্তু অন্য কোনো আইএসএল এর টিমে এদের প্রমোশন দেওয়া হবে না, মানে এরা অন্য কোনো টিমে প্রমোট হবে না, মানে এই ধরনের প্লেয়াররা, মানে বলে দিল। এইটাও কিন্তু আপনারা পাবেন ওই কালকে প্রেস মিট, যেটা নীল গেঞ্জি পরে দিয়েছে, ওই প্রেস মিটেই বিনো এই কথাগুলো বলেছে। প্রথমে ওইটা তো বললো যে কোয়াদ্রাতের জন্য এরকম কেস হচ্ছে, যে বিষ্ণু নাকি ওভার কনফিডেন্ট হয়ে অত্যাধিক ড্রিবল করছে, কখন বল ছাড়বে বুঝতে পারছি না, যদিও তার আগে ১ সপ্তাহ আগে অন্য কথা বলেছিল। আর তার সাথে এটাও বলল যে ও এক ডাকলেই, ওর এক ডাকেই কেরালা থেকে সবাই ছুটে চলে আসে, তার কারণ ও মোটামুটি বলেছে ইস্টবেঙ্গল এলেই আইএসএল প্রমোশন, মানে এলেই প্রমোশন, ব্যাপারটা এরকম। আর ইস্টবেঙ্গল ফ্যানরা এখন যা অবস্থা, তো আমি দেখছি, মানে নিতুর সাথে তো বেশ কিছু মানে মিডিয়া লোকে ভালো সংস্পর্শ, মানে কন্ট্যাক্ট আছে, সম্পর্ক আছে। তো আজ আজ সকালে উঠে দেখছি প্রতিদিন, আজকাল বর্তমান সবাই খুব মানে লিখেছে যে কুয়াদ্রাত নাকি প্লেয়ারদেরকে আগের দিন বিকেলে এত ট্রেনিং করিয়েছে যে তারা ক্লান্ত হয়ে গেছে। এই ধরনের অনেক কথাবার্তা বলেছে। কিন্তু যদিও ঘটনা হলো যে মানে এই কোয়াদ্রাত ফোদ্রাত এরা খুব কম ট্রেনিং করায়, ২ ঘন্টার মতন ট্রেনিং করায়। কিন্তু যেকোনো ভালো প্লেয়ারের কিন্তু দুবেলা ট্রেনিং করা উচিত। মানে স্কিল ডেভেলপমেন্ট এরকম ব্যাপার আছে। ও একটা জিনিস নিয়ে শেষ করব, মানে তন্ময় দাসকে আজকে দেখলাম, ও ফ্লাই করছে কেরালায়। তো সায়নও রয়েছে, শ্যামল নেই। শ্যামল একটু বাদে যাওয়াই ভালো। শ্যামল আরও দুটো কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সের ম্যাচগুলো খেলুক। ও
ও অন দ্য রাইট ট্র্যাক আছে, ঠিক আছে, কিন্তু বেশি তাড়াহুড়ো করে লাভ নেই। আহ, সায়নের ক্ষেত্রে আমি টুইট করেছি যে সায়নকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে। আর তন্ময়ের ক্ষেত্রে একটা কথা আমি বলেছিলাম যে আমি অডিওতে বলবো, সেটা হচ্ছে যে তন্ময়কে কিন্তু লং পাস খেলাটা ছাড়তে হবে। গতকাল ম্যাচ শেষে একজন আমার পরিচিত একটা ইস্টবেঙ্গল ফ্যান সে লিখলো যে তন্ময়কে এরা আটকে দিয়েছে। তন্ময়কে আটকে দিয়েছে তার একাধিক কারণ থাকতে পারে, মানে গোটা টিমটাই আটকে গিয়েছিল, কারণ তার কারণ হাই প্রেস খেল, মানে খুব হাই প্রেস নয়, মানে খুব প্রেসিং ফুটবল খেলছিল মোহামেডান, এবং মানে জায়গা দিচ্ছিল না। এবং তন্ময় দাসের ক্ষেত্রেও ব্যাপারটা সমস্যা হয়ে গিয়েছিল হয়তো, বা জানি না, ভালো করে তার দ্বিতীয়বার দেখিনি ম্যাচটা। তার আইএসএলও সমস্যা হবে যদিও খালি লং পাস খেলতে চায়। দেখুন লং পাস খেলাটা একটা ভালো একটা স্কিল যে আপনি একটা ভালো অ্যাকুরেট লং পাস দিতে পারেন, কিন্তু আপনি একটা ভালো কম্পিটিটিভ ফুটবলে ধরুন আইএসএলে ম্যাচে বা সিএফএলও ভালো প্রতিপক্ষ হলে তারা কিন্তু অত ওপেন স্পেস আপনাকে দেবে না যে আপনি বলে বলে খালি লং পাস দেবেন। আপনাকে মানে মাথায় রাখতে হবে হয়তো গোটা ম্যাচে হয়তো একটা সুযোগ পেলেও হয়তো একটা পেলেন লং পাস দেওয়া, তখন দেবেন, বা হয়তো পেলেনই না। আপনাকে কিন্তু ওই ছোটো ছোটো পাস খেলে মানে ক্যালকুলেটেড ফুটবল খেলতে হবে, পার্সেন্টেজ ফুটবল খেলতে হবে, মানে আপনাকে নিচ থেকে অ্যাটাকটা তৈরি করতে হবে। মানে ওই মানে লং পাস দিতে পারলেন না বলে একটা ভুল পাস দিয়ে দেবেন, এইটা করলে কিন্তু মুশকিল আছে। তো এইটা তন্ময় দাসকে মাথায় রাখতে হবে যে ওর একটা স্কিল আছে, যে একটা ক্ষমতা আছে একটা লং পাস দেওয়ার, একটা লম্বা অ্যাকুরেট পাস দেওয়ার, কিন্তু সেটা কিন্তু সবসময় প্রয়োগ যে করার সুযোগ পাবে তার কোনো মানে নেই। মানে ওর একটা অস্ত্র রয়েছে, এবার অস্ত্রটা ব্যবহারের সুযোগ নাই পেতে পারে, মানে অস্ত্রটা ওকে ব্যবহার করতে হবে এরকম কিন্তু মানে দিব্যি ওকে কেউ দেয়নি, এটা মাথায় রাখতে হবে। এবং যেটা সবচেয়ে পসিবল বা ফিজিবল, ছোট ছোট পাস, ক্লিন পাস, মানে পরিষ্কার পাস, কুইক পাস, এইগুলো করে করে নিচ থেকে অ্যাটাকটা তৈরি করতে হবে এবং মাথায় রাখতে হবে, তককে তককে থাকতে হবে কখন একটা সুযোগ পেলাম একটা ভালো লং পাস দেওয়ার। এইভাবে করলে এগিয়ে যাবে। জীবনটা খুব একটা কমপ্লিকেটেড নয়, মানে জীবনটাকে আপনি যদি ভুলভালভাবে অ্যাপ্রোচ করেন তাহলে জীবনটা ঘেটে ঘ হয়ে যাবে। তাই সকলে ভালো থাকবেন।